দর্শক মণ্ডলী, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের অনুষ্ঠান মূলত আমরা ধারণ করব ভবদহ বিল এবং তার সন্নিহিত এলাকায়। আপনারা জানেন যে যশোর এবং খুলনার কিছু অংশ নিয়ে বিস্তীর্ণ জনপদ দীর্ঘ সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, ওই এলাকার মানুষ পানিবন্দী জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তার একটি জীবন্ত প্রতিচ্ছবি আমরা পাই এই ভবদহ বিল এবং সেই এলাকায় পানিবন্দী মানুষদের জীবনের প্রাত্যহিকতায় যদি দৃষ্টি ফেরায়। চলুন একটু ঘুরে দেখা যাক, বিশেষজ্ঞদের সাথে আলাপ করা যাক কেন এই পানিবন্দী জীবন যাপন করতে বাধ্য হচ্ছে ওই এলাকার মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত মুক্তেশ্বরী, টেকাহরি, আপারভদ্রা, হরিহর, বুড়িভদ্রা নদীবেষ্টিত নিম্নাঞ্চল ভবদহ নামে পরিচিত। এলাকায় অন্তত ২৭টি বিল রয়েছে, যেগুলো বিভিন্নভাবে নদী ও খাল দিয়ে সংযুক্ত। বৃষ্টি এবং উজানের নদ নদীর প্রবাহিত পানি এ সকল খাল ও নদীর সাহায্যে ভাটিতে নেমে যায়। ভবদহ বিল উপকূল সন্নিহিত এলাকা হওয়ায় জোয়ার ভাটার প্রভাবে নদ নদীর পানির প্রবাহে পরিবর্তন হয়। জোয়ারের সময় লবণাক্ত পানি নদ নদী খাল দিয়ে ভবদহ এলাকার বিল, জলাশয় এবং নিচু ফসলি জমিতে ঢুকে জমির উর্বরতা বিনষ্ট করত বলে এলাকার মানুষ প্রাচীনকাল থেকে অষ্টকাশী বা ষান্মাসিক বাঁধ দিয়ে সমুদ্রের লোনা জলের প্রবাহ ঠেকাত। আবার বর্ষায় নদীতে বেশি মাত্রায় মিষ্টি পানির প্রবাহ এলে উল্লিখিত বাঁধ কেটে দিয়ে মিষ্টি পানি ও তার সাথে আসা পলিকে ফসলের মাঠে স্বাগত জানাত। গত শতাব্দীর ৬০-এর দশকে সমুদ্রের লোনা পানির অনুপ্রবেশ নিয়ন্ত্রণে উপকূল অঞ্চলে পোল্ডার বা বাঁধ এবং ভবদহ এলাকায় স্লুইস গেট নির্মাণ করা হয়। বলা হয়, সে সময়ের পদক্ষেপ বাস্তবায়নে পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থায় সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা করা হয়েছে। তাছাড়া গাঙ্গেয় অববাহিকা অঞ্চলের উজানে বাঁধ, ব্যারেজ ও নদী শাসনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। ফলে নিম্ন অববাহিকার নদ নদীগুলোর পানি প্রবাহ ক্ষীণ হতে থাকে। অনেক নদীর উৎসমুখ বন্ধ হয়ে যায়। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি ডক্টর রাশেদ মোহাম্মদ ইকরাম আলীর সাথে। তিনি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ভূতপূর্ব মহাপরিচালক। তার আরও একটা পরিচয় রয়েছে, তিনি এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই বিস্তীর্ণ জলাভূমি এবং সেখানকার ভূপ্রকৃতি নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন, এবং সেই গবেষণায় তিনি সেই অঞ্চলের ভূপ্রকৃতির যে পরিবর্তন সে বিষয়গুলো বিশেষভাবে খুঁটিয়ে দেখেছেন। তার এই অভিজ্ঞতার আলোকে তার কাছে আমাদের জানবার ছিল যে ভবদহ এবং এই সন্নিহিত এলাকার যে ভূপ্রকৃতিতে পরিবর্তনটা এলো, যেটি কয়েক দশক ধরে ওই এলাকার মানুষের জন্য পানিবন্দী অবস্থা তৈরি করেছে, সেটির কারণ তার বিবেচনায় কি? ওই এলাকার আপনার বন্যা বা অন্য কিছু এগুলোকে প্রতিহত করার জন্য নদীকে আপনার সংকুচিত করার জন্য বালির নৌকা ডুবিয়ে দেওয়ারও কিন্তু ঘটনা আছে। ওই এলাকার উত্তরে যে মাথাভাঙ্গা নদী, এই মাথাভাঙ্গা নদীরই একসময় কিন্তু আমরা প্রবাহ পেতাম। এরপরে আস্তে আস্তে কিন্তু আমরা নদীগুলোকে কিন্তু মেরে ফেলি। এরপরে যেটা হয় সেই এলাকায় তখন আস্তে আস্তে দেখায় তখন যে কৃষি ব্যবস্থা ছিল সেটাও কিন্তু লোকালি খুব জমিদারদের দ্বারা মেনটেন করা হতো। তখন তারা একটা টেম্পোরারি বাঁধ করতো, অষ্টমাসি বাঁধ বলে, নদীর দুপাশে বিশেষ করে শীতের সিজনে করা হতো যখন লবণাক্ততা বাড়তো, পরে বাঁধটা কিন্তু ভেঙে ফেলা হতো। এভাবে কিন্তু একটা সুন্দরভাবে আমাদের ব্যবস্থা চলছিল। কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে যাওয়ার পরে এই ম্যানেজমেন্টটা সম্পূর্ণ ব্রেকডাউন হয়ে যায়। তখন দেখা যায় যে আমাদের ফসল হচ্ছে না, জনসংখ্যা বেড়ে গেছে ইত্যাদি কারণে
এরপরে আমাদের কিন্তু পোল্ডার প্রজেক্ট আসে আমাদের সাউথ ওয়েস্টে। এখন পোল্ডার প্রজেক্ট আসার পরে কি হলো, এই ডেভেলপমেন্টের নামে প্রচুর ইমব্যাঙ্কমেন্ট তৈরি হলো এবং যেখানে পানি নিষ্কাশনের জন্য যতগুলো বা যেভাবে সুইচ গেট করার কথা ছিল সেভাবে হয়নি। বিভিন্নভাবে এই এলাকার উপর একটা স্ট্রাকচারাল ইন্টারভেনশন হলো এবং অনেক ক্ষেত্রে পানি অপসারণের জন্য যে সুইচ গেটগুলো যেভাবে থাকা উচিত ছিল সেভাবে সেটা হয়নি এবং ইনিশিয়ালি প্রচুর বেনিফিট হলো। সেটা হচ্ছে যে আমাদের ওই এলাকায় কৃষির আওতায় আসলো, প্রচুর ধান জন্মানো, ইন দি মিন টাইমে আপনার হাই ইল্ড ভ্যারাইটিগুলো মার্কেটে চলে আসছে তখন। কিন্তু একই সঙ্গে তখন আবার হলো কি, এই মেনটেন্যান্সের একটা অবহেলা দেখা দিল। এই সুইচ গেটগুলো, রিভারগুলো, ইমব্যাঙ্কমেন্টগুলো কিন্তু সেভাবে মেনটেন করা হয়নি এবং অল্প সময়ের ভিতর দেখা গেল কি যে সুইচ গেটগুলো সব মুখ বন্ধ হয়ে গেছে, আপনার ইমব্যাঙ্কমেন্টগুলো বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বা বিভিন্ন জায়গায় ইরোডেড হয়ে গেছে। বিভিন্নভাবে দেখা গেল কি যে আপনার একটা অব্যবস্থাপনা শুরু হলো। সব থেকে যেটা শুরু হলো, যখন সুইচ গেটগুলো আবার অকার্যকর হয়ে গেল তখন নদীর সিল্ট আর টাইডাল ফ্ল্যাটে যাওয়ার কোনো স্কোপ ছিল না। অর্থাৎ যে সিল্টটা আসলো এই সিল্টটা নদীতেই আপনার সেডিমেন্টেশন হতো। তাতে কি হলো, একসময় নদীর তলাটা উঁচু হয়ে গেল, বিলটা নিচু হয়ে গেল, অর্থাৎ বিলের থেকে এখন নদীতে পানি নামার কোনো স্কোপ নাই। এই ইতিহাস নিয়ে কিন্তু আমরা চলছি এবং বিভিন্নভাবে ইন্টারভেনশন হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এমন একটা অবস্থা আমরা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারছি না। প্রি পোল্ডার সিচুয়েশানে যাওয়ার কোনো স্কোপ নাই। তার কারণ কি, এখন ওই টাইডাল ফ্ল্যাটে প্রচুর লোকজন বসবাস করে, অনেক ইনফ্রাস্ট্রাকচার যেতে পারছি না এবং এই নদীর নাব্যতাও আমরা সেভাবে ফিরিয়ে আনতে পারছি না। মাথাভাঙ্গা নদী থেকে পানি প্রবাহ না পেয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক নদ নদী মরা নদীতে রূপান্তরিত হয়। ফলে স্বাভাবিক জোয়ারভাটায় পানি ও পলি চলাচলের প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। বিস্তীর্ণ অঞ্চলের জলাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। এভাবে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে ভবদহ ও সন্নিহিত অঞ্চলে জলাবদ্ধতা প্রায় সার্বক্ষণিক সঙ্গী হয়। এ সময় উজানের পানি প্রবাহ ক্ষীণ হওয়া, সমুদ্রের পানি, ঊর্ধ্বমুখী জোয়ারে বয়ে আনা পানি ও পলি ভবদহ অঞ্চলের নদ নদীর তলদেশ ক্রমান্বয়ে ভরাট করে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী করে। এই বিল্ডিংটা আমার, যখন পানি হয় তখন দেখা যাচ্ছে কমপক্ষে 6 মাস 7 মাস থাকে। মেন সমস্যায় যায় খাওয়া দাওয়া, তারপরে রান্না, কারণ এলাকার লোক তো ধনী না, মধ্যবিত্ত ধরনের নিম্নবিত্ত, তারা দেখা যাচ্ছে রান্নাবাড়া করতে সমস্যা হয়, বিশেষ করে কাঠের সমস্যা। নৌকায় করে এদিক ওদিক যেতে হয়, নৌকায় করে ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়। অস্থায়ীভাবে দেখা যাচ্ছে সাঁকোর পরেই টয়লেট তৈরি করতে হয়, আর টয়লেট তো সব ডুবে যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে কি, যারা গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের ওই ময়লা দুর্গন্ধ পানিতে গোসল করতে হয়। আমি এখন দাঁড়িয়ে আছি বালিদা ভাষাপুরি মাধ্যমিক বিদ্যালয় স্কুলের মাঠে। এখানে আসলে মূলত এখানে আমাদের এলাকা বন্যা কবলিত হয়ে গেছে, পানিবদ্ধতা। স্কুলের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে ক্লাসও করতে আসতে পারে না। ছেলেমেয়েদের লেখাপড়া যাতে বিঘ্ন না ঘটে, যে কারণে আমরা নিজস্ব অর্থায়নে আমরা চার করে দিচ্ছি ছেলেমেয়েদের ক্লাস যাতে সুযোগ এসে করতে পারে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনিকটা, যেটা এখনও পানির তলিয়ে আছে। এখানে এলাকার অসহায় দুস্থ মানুষের সেবা নিতে পারছে না বর্তমানে। ওইখানে যাওয়ার কোনো রাস্তাও নাই, বন্ধই আছে। উনিশশো 60-এর দশকে এবং পরবর্তীতে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা এবং কৃষি জমিতে লবণাক্ত পানির আগ্রাসন দূর করতে স্লুইস গেট নির্মাণ করা হয়। তাছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূল এলাকায় 139টি পোল্ডার বা বাঁধ নির্মাণ করা হয়।
ওই সকল নির্মাণ প্রাথমিকভাবে এলাকার কৃষকদের লাভবান করলেও পরবর্তী 2 দশকের মধ্যেই যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে স্লুইস গেট অচল হয়ে পড়ে। নদ নদীগুলোতে উজানের পানি প্রবাহ ক্ষীণতর হওয়ায় নদীর তলদেশ ভরাট হয়ে নদীগুলো নাব্যতা হারায়। নদীর অববাহিকা জলাবদ্ধ এবং এলাকার কৃষিকেন্দ্রিক জীবন জীবিকায় ব্যাপক পরিবর্তন অবধারিত হয়ে ওঠে। যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি পাশে যে সেচ কার্যকরী রয়েছে, এখন আর পানি দক্ষিণে যায় না, যার জন্যই আপনার ওই বিদ্যুৎ চালিত মোটরের সাহায্যে এই পানিগুলো পাস করা হয়। কিন্তু এর মূল কারণটা হচ্ছে এই পাশ উঁচু হয়ে গেছে। এখানে এই যে বাঁধ মানে আপনার ভবদা যে বাঁধ, এই নদীর আর কোনো মূলও নেই। এখানে আসে জোয়ার থেমে যায়, যার জন্য আপনার ওই পলি, যে পলিটা দক্ষিণ থেকে বয়ে নিয়ে আসে, ওই পলিটা এখানে ওই সিল্টেড হয়ে যায়, তলানি আকারে থেকে যায়। এইভাবে আপনার বছরের পর বছর যেতে যেতে এই পাশ উঁচু হয়ে গেছে, যার জন্যে আপনার এই পাশে আর পানি যায় না, ওই পাশ ছাও হয়ে গেছে। আর ওইবার ছাও থাকার কারণে এই উঁচুর পানি শুধুমাত্র সেচ ব্যবস্থার মাধ্যমে এটা সরানো হয়। আর এই যখন আপনার অতিরিক্ত বৃষ্টির চাপ দেয়, তখন এই উত্তর এলাকা যত গ্রামগঞ্জ আছে ওই লোকালয়গুলো প্লাবিত হয়। আমরা এটা এখনই বলি এর সমাধানের জন্য, যেটা আছে যে আপনার উত্তরে যতটা বিল আছে, এই নদীর 2 পাশ দিয়ে শক্ত ভেড়ি করতে হবে এবং প্রত্যেকটা বিলই আলাদা আলাদা স্লুইস গেট দিতে হবে। পানি সহজলভ্য হওয়ায় ভবদহ এলাকায় মাছের ঘের বিস্তৃত হতে থাকে। চিংড়ি ও স্বাদুপানির মাছের চাষ বাড়তে থাকে। এলাকায় বৃষ্টি বেশি হলে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক জলাবদ্ধতা বাড়ে, কেননা পানি নিষ্কাশনের স্বাভাবিক পথসমূহ প্রায় বন্ধ। জলাবদ্ধতা দীর্ঘ হওয়ায় নিম্ন আয়ের স্থানীয় মানুষ পানিবন্দী এবং উদ্বস্ত হতে বাধ্য হচ্ছে। সুস্থ স্বাভাবিক জীবন, স্বাস্থ্যসম্মত বসবাসের পরিবেশ না থাকায় পানিবন্দী মেয়েদের জীবন হয়েছে অসহনীয় কষ্টকর। বছরের পর বছর ব্যাপক সংখ্যক মানুষের মানবিক অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে। রান্না, তারপরে হচ্ছে গরু বাছুর, ছোলা ভেড়া, তারপরে বিচুলিগুলো নষ্ট হয়ে গেছে, আমরা খাতে পারি না সময় মতন, 3 বেলায় 8 বেলায় খাইয়ে দিন কেটে যায়। তারপরে গরু বাছুর খাবার সব নষ্ট হয়ে দিতে পারি না। তারপরে হচ্ছে কাজ বাজও ভালোভাবে হয় না, বুঝছেন। জলে আমাকে যাওয়া আসা ঝামেলা, ছেলে ফেলে স্কুলে যেতে পারে না, ধান সব নষ্ট হয়ে যায়। দেখা গেলো কিছু ঘরে আছে, ঘরেও জল উঠে গেছে, তাহলে ধান কিছু নষ্ট হয়ে গেছে, বিচুলিও নষ্ট হয়ে গেছে, খাবার পানি নিয়ে আসতে ডোঙায় করে। তারপরে মানুষ বিলির খালে আমরা মাছের চাষবাস করে খাই, কিন্তু এবছর এমন প্রবল বর্ষা হয়েছে, একটুও পানি সরিনি কোথার থেকে। তার জন্যই আমাকে গের বেরি সব তলায়, আমরা কৃষক মানুষ শেষ হয়ে গেছে, সব লাখ লাখ টাকার দিনা বিভিন্ন জায়গায়। এ কী করি আমরা বাঁচবো? কিস্তি দিয়ে আমরা টাকা নিয়ে গের বেড়ি তুই মাছ দিছি, কিন্তু সব এখন পলি দিতে পারে। অর্থাৎ আমরা যদি আমাদের যে কোনো ক্যাচমেন্টকে তার হাই টাইড লেভেল পর্যন্ত যদি আমরা সেডিমেন্টেশন করে দিতে পারি, তারপরে যদি নদী তার প্রবাহ হারায়, ফ্লাডের এক্সেস রেনফলের পানি নদী দিয়ে প্রবাহিত হবে, কিন্তু আমার ওই এলাকা আর ফ্লাডেড হওয়ার সম্ভাবনা থাকবে না। তা এরকম একটা ব্যবস্থাপনায় যদি আমরা আসতে পারি, যেটা কিছুটা টাইডাল রিভার ম্যানেজমেন্টের ভিতর আছে, বা আমি যেটা বলি টাইডাল বেসিন ম্যানেজমেন্ট, এটা করে যদি আমরা ল্যান্ড বিল্ডিং যে কাজটা নদীর করার কথা ছিল, সেটাকে যদি ত্বরান্বিত করে ফেলতে পারি, তাহলে ওই এলাকাটার একটা বিরাট অংশকে আমরা কিন্তু তার এই টাইড লেভেলের অ্যাটলিস্ট আপনার হাই টাইড লেভেলে নিয়ে আসলে সচরাচর ওখানে কিন্তু আপনার জলাবদ্ধতা দেখা দেবে না। কিছু পকেট থাকবে যেগুলো প্রয়োজন আছে এনভায়রনমেন্টের জন্য, লাইভলিহুডের জন্য প্রয়োজন আছে, কিন্তু এভাবে হাজার হাজার হেক্টর এলাকা এভাবে পানির নিচে থাকবে। ইতিমধ্যে কৃত্রিম বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ভবদহ এলাকার বিল ও জলাভূমির উচ্চতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষ ও বৈজ্ঞানিক ভিত্তি অনুসরণ করে নদী অববাহিকার জলমগ্ন জমি ভরাট করা হলে তা টেকসই হতে পারে। স্থানীয় মানুষের সঞ্চিত জ্ঞান ও প্রজ্ঞাকে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের অন্যতম ভিত্তি হিসেবে নেয়া সে কারণে গুরুত্বপূর্ণ। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি জনাব বিদ্যুৎ কুমার সাহার সাথে। তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, খুলনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দায়িত্বে রয়েছেন। ভবদহ বিল এবং এর সন্নিহিত এলাকার নদী এবং পানি ব্যবস্থাপনার সাথে দীর্ঘ অভিজ্ঞতা তার কাছে আমাদের জানার বিষয়,
কেন এই ভবদহতে জলাবদ্ধতা তৈরি হলো এবং দীর্ঘ দশকের পর দশক জুড়ে সেই জলাবদ্ধতায় মানুষ এবং এলাকাবাসী নানাভাবে পানিবন্দী জীবনযাপনে বাধ্য হচ্ছে? ভবদহ অঞ্চলটা আমাদেরকে আগে বুঝতে হবে যে ওখানে একটা সেডিমেন্ট ডিপোজিশন হয়। এই সেডিমেন্ট ডাইনামিক্সটা সেটা হচ্ছে আমাদের উপরে যে মাথাভাঙ্গা নদীর সাথে আমাদের এই ডাউনের যে নদীগুলা ভাটির, এই নদীগুলোর কানেকশন অলরেডি আমরা হারাই ফেলছি, যার কারণে নদীগুলা যে সমুদ্র থেকে যে পলি ক্যারি করে নিয়ে আসতেছে, এটাকে আবার যে পুশ করে এটা সমুদ্রে নিয়ে যাবে ভাটার সময়, সেই কাজটা হচ্ছে না ঠিক মতো। যার কারণে যে পরিমাণ পলি বহন করে নিয়ে আসে তার বেশিরভাগই নদীর তলদেশে ডিপোজিশন হয়ে যাচ্ছে। এই কারণে মূলত হচ্ছে আমার নদীগুলো, দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশিরভাগ নদীগুলো আমার নাব্যতা হারায় ফেলতেছে। এই বছর অতি বৃষ্টি হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে প্রচুর রেনফল, যেটা আমাদের কাছে রেকর্ড আছে, মানে গত 22-23-এর চাইতে 24-এর ডাবলেরও বেশি বৃষ্টি হয়েছে। যার কারণে এই অ্যাকুমুলেটেড ওয়াটার যেটা বের হতে পারে নাই দ্রুত, এর মূল একটা কারণ ছিল নদীগুলো এর মধ্যে আবার সিল্টেড, অনেক জায়গায় পলি পড়ে গেছে, নাব্যতা হারায় ফেলছে অনেক জায়গায়। যার কারণে এবার আমরা যেটা করছি, প্রায় 10টা এক্সকাভেটর দিয়ে হরি নদী, আপার ভদ্রা, এইগুলা আমরা খনন করতেছি এখনও স্টিল, এবং একই সাথে আমরা পাম্পগুলো চালাচ্ছি। এখন এই মুহূর্তে একটা জনগণের মাঝে একটা শঙ্কা ছিল যে এই মুহূর্তে এবার মনে হয় তারা বড় করতে পারবে না বড় ধান, কিন্তু ফরচুনেটলি সেই বড় ধানের পরিবেশ আমরা তৈরি করে ফেলছি। আশা করতেছি ডিসেম্বরের শেষের দিকে পানি একদম রিজনেবল একটা পর্যায়ে থাকবে যাতে চাষ করা যায়। আমরা কি তাহলে এই সমস্যাকে এই মাত্র 2-3 দশকের সমস্যা বলবো, নাকি এটি দীর্ঘ কয়েক শতাব্দীর পুঞ্জীভূত সমস্যা হিসেবেই আজকের এই রূপ পেয়েছে? এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে সমুদ্র থেকে আপনার পানি আসতেছে, শুধু পানি আসতেছে না, কিন্তু পানির সাথে প্রচুর পরিমাণে পলি আসতেছে। তাহলে ওটা বের হবে কীভাবে? ও তো ন্যাচারালি বের হবে না, ওকে একটা পুশ লাগবে। সেই পুশটা কে করবে? আপল্যান্ড ফ্লো। আমার নদী আপনি জানেন বাংলাদেশে আমার যে নদী আছে তার 92.7% ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে আউট অফ আওয়ার কান্ট্রি। তা আমার দেশের নদীর উপরে আমার কোনো কন্ট্রোল নাই। আমি যদি আমার নদীকে ফিড করতে পারতাম ঠিক মতো, আমি যদি একটা আপল্যান্ড ফ্লো প্রেশার দিতে পারতাম, ওই প্রেশারে, পানির প্রেশারে কিন্তু এটা চলে যাওয়ার কথা, এই সিলটা আবার সমুদ্রে যাওয়ার কথা, কিন্তু আমি সেটা করতে পারি নাই। এটা ভৌগোলিক কারণে পারি নাই। আমরা তো ডাউনে থাকি, আমরা তো ভাটির দেশের মানুষ। আমার আপে যারা আছে তাদের সাথে আমার সমঝোতা করে এই পানির প্রবাহটা নিশ্চিত করতে হবে। আমরা সম্প্রতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি যে দীর্ঘ সময়ে নানা ধরনের প্রকল্প এবং উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো প্রকৃত অর্থে এই এলাকার মানুষের জলাবদ্ধতার সমস্যার পরিপূর্ণ নিরসন করেনি। তবে এখন যে নতুন কর্মপরিকল্পনা গৃহীত হচ্ছে তা এলাকার মানুষের সাথে মত বিনিময় এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন যথাযথভাবে করেই বাস্তবায়ন করা হবে, যাতে করে দীর্ঘমেয়াদে স্থায়ী একটি সমাধান মানুষের মনোপুতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আমাদের যদি এই প্রকল্প এবং উদ্যোগ সম্পর্কে আরেকটু বিস্তারিত বলেন। আপনি সঠিক বলেছেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি এলাকা পরিদর্শন করছেন, পুরো ভবদহ এলাকা। আমি সাথে থাকার সৌভাগ্য হয়েছে আমার। তো উনি ওখানে মানুষের মধ্যে কথাবার্তা বলছেন, আশ্বস্ত করছেন, উনি গণশুনানি করছেন, মানুষের মতামত কী সেটা শুনছেন। আমরা যেটা ফাইনালি একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা আপাতত রিলিফ দেওয়ার জন্য কিছু এমার্জেন্সি এক্সকাভেটর দিয়ে আমরা নদী কাটতেছি, পাম্প দিয়ে পানি সেচ করতেছি। এইভাবে এই কাজগুলো আমরা চলমান রাখছি, কিন্তু এটাই একমাত্র সমাধান না। স্থায়ী সমাধান করতে গেলে যেটা লাগবে, আমরা আমাদের উপদেষ্টা মহোদয় সেই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা অলরেডি একটা স্টাডি প্রজেক্ট হাতে নিয়েছি। সেই স্টাডি প্রজেক্টটা আমরা দাখিল করেছি অলরেডি। সেই স্টাডি প্রজেক্টের উপরে মন্ত্রণালয়ে একটা যাচাই সভাও হয়ে গেছে। খুব শীঘ্রই এই প্রজেক্টের আওতায় স্টাডির কার্যক্রম, সমীক্ষার কার্যক্রম শুরু হবে। এই সমীক্ষাটা করার পরে এখানে কি করলে স্থায়ীভাবে এই জলাবদ্ধতা সমস্যার সমাধান করা যায়, ঠিক সে। দর্শক মণ্ডলী, আমরা দেখলাম এই ভবদহ এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি 1-2টি কারণে নয়। হ্যাঁ, এক কথায় আমরা বলতে পারি সেখানকার নদীগুলোর স্বাভাবিক জলপ্রবাহ
সেটি বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে, এবং তার একটা বড় অংশ আঞ্চলিক জলপ্রবাহের যে ধারাবাহিকতা সেটি বিঘ্নিত হওয়ার সাথে সম্পর্কিত। স্থানীয়ভাবে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা এবং তার অপরিকল্পিত বাস্তবায়ন এবং ব্যবস্থাপনাও এর সাথে খানিকটা সম্পর্কিত। তবে এর সাথে বৈশ্বিক নানা পরিবর্তনেরও প্রভাব এখন যুক্ত হয়েছে। আর এই সমস্যাটা সমাধান করতে আমাদের বিচ্ছিন্ন কটি নদী বা কটি বিল এভাবে দেখে এই সমস্যার সমাধান হবে না, যেটি বিশেষজ্ঞরা আমাদের বললেন, এবং সেটি ব্যবস্থাপনার জন্য ওই এলাকার মানুষ তাদের মতামত, তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটির প্রতিফলন দরকার এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন এবং টেকসই করার জন্য। আমরা আশা করি আমাদের পরবর্তীতে এই ব্যবস্থাপনাগুলো সেই আলোকেই নির্ণীত হবে এবং বাস্তবায়িত